পুরোপুরি বাজার ভিত্তিক হচ্ছে ঋণের সুদহার, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন রক্ষায় সাহসী হওয়ার পরামর্শ। আইনি প্রক্রিয়ায় নয়, সরাসরি বড় অপরাধীদের শাস্তি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। মূল্যস্ফীতি, ঋণের বোঝা ও প্রবৃদ্ধির নিম্নগতি আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ, সংলাপে জানালেন দেবপ্রিয়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আবারও বদলে যাচ্ছে ঋণের সুদহার নির্ধারণ পদ্ধতি। বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, শিগগিরই পুরোপুরি বাজার ভিত্তিক সুদহার চালু হচ্ছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন ঋণের সুদহার ৯-৬% আটকে রাখে বাংলাদেশ ব্যাংক। দাতা সংস্থা IMF-এর চাপে গত বছর এ ব্যবস্থা বাতিল করে স্মার্ট পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ট্রেজারি বিলের সুদের সঙ্গে মিলিয়ে এ পদ্ধতিতে ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের ফর্মুলা বের করা হয়। গভর্নর জানিয়েছেন, এবার পুরোপুরি বাজার ভিত্তিক করা হবে সুদহার। ডলারের বিনিময় হারও শিগগিরই বাজার ভিত্তিক করা হবে। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন রক্ষায় কখনো কৌশলী, কখনো সাহসী হওয়ার পরামর্শ দেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতেও ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ছিল। We are now following a reference rate. ঋণের সুদহার দীর্ঘদিন ৬-৯% আটকে ছিল। এই অবস্থা থেকে বাজার ভিত্তিক ব্যবস্থায় যেতে আমরা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালু করি, যার নাম স্মার্ট। আমরা এই ব্যবস্থা থেকেও বের হয়ে যাচ্ছি। শিগগিরই আমরা পুরোপুরি বাজার ভিত্তিক সুদহার চালু করব। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে আইনি প্রক্রিয়ায় না গিয়ে বড় অপরাধীদের সরাসরি শাস্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের SOAS বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক খান। সকালে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলোচনায় অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সরকারের জনসমর্থন থাকলে দেশের স্বার্থের বিষয়ে বিদেশিদের কাছে আপোষ করতে হয় না। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত সহ নানা ইস্যুতে বদলে যাচ্ছে বৈশ্বিক আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো। চীনের উত্থান সহ বিভিন্ন অর্থনৈতিক শক্তির আবির্ভাব তৈরি করেছে নতুন মেরুকরণ। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার উপায় বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বণিক বার্তা পত্রিকা আয়োজিত এই সম্মেলন। অংশ নেন দেশ বিদেশের খ্যাতিমান অধ্যাপক ও অর্থনীতিবিদরা। অধ্যাপক মোস্তাক খান বলেন, পশ্চিমা দেশগুলোর আইনের শাসন নীতি উন্নয়নশীল অনেক দেশেই কাজ করেনি। তিনি বলেন, যদি বাংলাদেশেও আইনের শাসন প্রক্রিয়ায় শৃঙ্খলা না ফেরে, তবে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তার মতে, অর্থ পাচারকারী, ঋণ খেলাপি ও উন্নয়ন প্রকল্পের নামে অর্থ অপকারীকে আদালতে না নিয়ে সরাসরি শাস্তি দিতে হবে। যারা অর্থ পাচার করছে, ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না, প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করছে, তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়ে একটা বার্তা দিতে হবে। বড় বড় কিছু অপরাধী চিহ্নিত করে শাস্তি দিতে হবে। চীন, দক্ষিণ কোরিয়া এভাবেই সফল হয়েছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অর্থনীতিতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তার মতে, কাঁচামাল আমদানি স্বাভাবিক রাখতে চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। পরিবর্তিত পরিস্থিতিতে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও IMF-এর সংস্কার দরকার বলে মন্তব্য করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করছি। এজন্য অনেক চ্যালেঞ্জ আসবে। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থাও অনেক চ্যালেঞ্জ তৈরি করছে। চ্যালেঞ্জ উত্তরণের উপায়গুলো নিয়ে গবেষণা হওয়া দরকার। আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী বলেন, সার্বিক সমৃদ্ধি নিশ্চিতে তৃণমূল মানুষের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, দেশি বিদেশি ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধির নিম্নগতি আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ হতে পারে। সেই সাথে রাজস্ব আয় কমায় সরকারের খরচ করার সক্ষমতাও কমেছে।
রোববার রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। টানা ১৩ মাস দেশে মূল্যস্ফীতি ৯% বেশি, যা নিম্ন আয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। তাদের সঞ্চিত অর্থে টান পড়ছে, চাহিদা মতো খরচ করতে পারছেন না চিকিৎসায়। এমনকি নিম্ন আয়ের পরিবারে বাল্যবিবাহের প্রবণতাও বেড়েছে। সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট আলোচনায় এসব কথাই বলেন বক্তারা। তাদের জরিপে বেশিরভাগ মানুষ শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, সম্প্রসারিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন। তবে রাজস্ব আয়ের ঘাটতি থাকায় সরকারের বরাদ্দ বাড়ানোর সক্ষমতা কমছে বলে মত অর্থনীতিবিদদের। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে। ২ নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরও অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। বাজেট সম্পর্কিত সংসদীয় কমিটিকে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় সুপারিশ করার পরামর্শ দেয়া হয় আলোচনায়। তবে দুর্নীতি দূর করা না গেলে কোনো সুফল মিলবে না বলে মত এই সংসদ সদস্যের। মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতির জিরো টলারেন্স। এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। তাহলে আমার মূল জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর দুর্নীতি মুক্ত করা। পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনার জন্য আলোচকরা নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রীকে ৩ মাস পর পর সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরার পরামর্শ দেন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাত এই মুহূর্তে করের আওতায় আসার উপযোগী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আইটি খাতে কর অব্যাহতির সুযোগ থাকা উচিত। রোববার রাজধানীর বনানীতে আয়োজিত ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ সেমিনারে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, যারা কর দিচ্ছে শুধু তাদেরকেই কর বাড়ানোর পরিকল্পনা করছে এনবিআর। নতুন করদাতা সৃষ্টিতে রাজস্ব বোর্ডের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন তিনি। কর জিডিপি বাড়াতে হলে এনবিআরকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করেন সালমান এফ রহমান। এ সময় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কর্মমুখী প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। আমি এগ্রি করি যে এক্সামশনসটা তুলে নেওয়া উচিত, কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে লেভেলে এখন এসছি এখনও আমরা সে লেভেলের ম্যাচিওরিটিটা পাই নাই যে এই যে বেনিফিটসগুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। কীভাবে আরও ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি, মানে তুলে দেওয়ার তো নট দিস থিং উই হ্যাভ টু থিঙ্ক অফ, বিকজ দ্য চ্যালেঞ্জেস যেটা আমরা গোয়িং টু ফেস ইন দ্য ফিউচার। আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে 5 টাকা। রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 54 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন চাহিদা কমায় কমেছে দামও। তবে আমদানিকারকরা জানালেন, ভারতের উচ্চ রপ্তানি শুল্কের কারণে দাম তেমন একটা কমবে না। দীর্ঘ 5 মাস পর শনিবার শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। এই খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে কেজিতে 5 টাকা। তবে রপ্তানির লাগাম টানতে ন্যূনতম মূল্য টনে $550 নির্ধারণ করে দেয় ভারত সরকার। পাশাপাশি আরোপ করে 40% শুল্ক। এমন পরিস্থিতিতে ভারত থেকে উচ্চ শুল্ক দিয়ে কেনা পেঁয়াজ দেশের বাজারে কতটুকু প্রভাব ফেলতে পারে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমদানিকারকেরা। $550 উপরে যেটা করেছে এটার উপরে 50% ট্যাক্স বসালছে। ট্যাক্স দিলে আমাদের মালটা আসবে 73-74 টাকা কস্টিং আসবে, জিন্দাগিতে আসবে না, কারণ আমার দেশি মাল আমার 55 টাকা নেওয়ার মানুষ নাই বর্তমান বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে, কিন্তু সে তুলনায় দাম তেমন কমেনি। তাদের দাবি, আমদানি হলে পেঁয়াজের বাজার আগের অবস্থায় ফিরতে পারে। ইন্ডিয়ান পেঁয়াজ আসুক, আসলে মানে দেশি পেঁয়াজের কোনো ইয়ে হবে না। দেশি পেঁয়াজ এই দামই থাকবে বা এর থেকে আরও বাড়বে। 52 টাকা থেকে আরম্ভ করে 61 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যেমন একটা মোড়া পেঁয়াজ, বাসা পেঁয়াজ আছে, ওটা 61 টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করছি, আর নিচে 52-55 এর ভিতরে। ইন্ডিয়ান পেঁয়াজের ভয়ে মার্কেটে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে আরও কম দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু এই প্রভাবটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটা বলা যাচ্ছে না। ভোক্তারা জানান, এমনিতে জিনিসপত্রের দাম অনেক চড়া।
সেখানে পেঁয়াজের বাড়তি দাম সংসারের জন্য বাড়তি খরচ। পেঁয়াজের বাজারটা একটু সত্যি, আগে একটু কমাছি না একটু সত্যি, একটু যদি পেঁয়াজের বাজারটা কমে তাহলে একটু ভালো হবে। তা যখন এই খবরটা শুনছে সেক্ষেত্রে এখন পেঁয়াজের বাজারটা কেজিতে এখন একটু দাম কমে আসছে, তো সেক্ষেত্রে তো আমরা সাধারণ মানুষ বলবো আমাদের জন্য ভালো, এবং বরং আর একটু কমে আসলে আর একটু ভালো। বাজার বিশ্লেষকরা বলছেন চাহিদার সাথে সমন্বয় করে উৎপাদন ও আমদানি করা গেলে পেঁয়াজের দাম সাধারণের নাগালের মধ্যে থাকবে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8 দফা দাম কমার পর বেড়েছে স্বর্ণের দাম। 1050 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরির দাম 1,10,213 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। শনিবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,05,198 টাকা, 18 ক্যারেট 90,174 টাকা, সনাতন পদ্ধতির ভরি পড়বে 74,998 টাকা। এ নিয়ে 17 দিনে 12 বার স্বর্ণের দাম সমন্বয় করল জুয়েলার্স সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য নিরসন সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বৈষম্যের প্রতিবাদ ও অভিন্ন চাকরিবিধির দাবিতে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে অংশ নেয় জেলার 11টি জোনাল ও সাব জোনাল অফিসের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। এদিকে একই দাবিতে জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে 7 উপজেলার প্রায় 250 কর্মকর্তা কর্মচারী কর্মবিরতিতে অংশ নেয়। এছাড়াও ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সকাল থেকে কর্মবিরতি শুরু করেন প্রায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। এ সময় চাকরিজীবীদের নিয়মিত করা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 76.41 পয়েন্ট। এ সময় লেনদেনও বেড়েছে 107 কোটি টাকার। দর বেড়েছে 64 প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 180.73 পয়েন্ট। রোববার শুরুতেই ইতিবাচক ঢাকা স্টকের লেনদেন। প্রথম 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 47 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 76.41 পয়েন্ট, অবস্থান করছে 5,692 পয়েন্টে। সূচকের সাথে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। মোট লেনদেন হয়েছে 817 কোটি 76 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 107 কোটি টাকা। হাতবোতলে অংশ নেওয়া 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 64 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 259টির, কমেছে 98টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় ওরিয়ন ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং তৃতীয় অবস্থানে আছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 180.73 পয়েন্ট। লেনদেন 38 কোটি 43 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 110 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 144 টাকা 94 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 124 টাকা 30 পয়সায়। ভারতীয় রুপির দর কমেছে, বিনিময় হয়েছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29 টাকা 47 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হয়েছে 30 টাকা 10 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 360 টাকা 9 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 33 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।